আচ্ছা, তোমরা কখনো কি ভেবে দেখেছো, যদি এই পুরো পৃথিবীতে একমাত্র তুমিই জীবিত থাকতে, তাহলে বিষয়টা কেমন হতো? খুব বোরিং, তাই না? আসলে পৃথিবীতে নানান ধরনের প্রাণী রয়েছে, নানান ধরনের উদ্ভিদ রয়েছে, নানান ধরনের বৈচিত্র্যতা রয়েছে বলেই পৃথিবীটা এত সুন্দর বা এখানে বাঁচতে ইচ্ছা করে। যদি একা একা থাকতাম, দেখতে যে খুব বিষাদময় হয়ে যেত। আমি ৫ তারিখে ঢাকায় এসেছি। একা, একা কিছুদিন ফ্ল্যাটে ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা জেলখানায় আছি। তো এরকম সবারই সমস্যা হয়ে থাকে। তো আজ আমরা তোমাদের খুব বেসিক থেকে একটা অধ্যায় আলোচনা করব। তোমরা বুঝতে পারতেছো কোন অধ্যায় আলোচনা করব? অধ্যায়টা হলো অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। ওকে? তো আমরা আজকে আলোচনা করব অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। এই চ্যাপ্টারটা। ওকে? তো ভাইয়ার হাতের লেখা দিকে তোমরা মনোযোগ দিও না, ভাইয়ার ক্লাসের দিকে তোমরা মনোযোগ দিও। তো আসলে ধারণা করা হয় যে পৃথিবীতে মোট ধরো যে 10 থেকে 20 মিলিয়ন প্রজাতির প্রাণী বাস করে, বুঝছো? কিন্তু আবিষ্কৃত হয়েছে কত? আবিষ্কৃত হয়েছে 1.3 মিলিয়ন আবিষ্কৃত হয়েছে। তারপরে আবার কোনো বইতে দেয়া থাকে যে 1.7 মিলিয়ন, মানে এটা আসলে মতান্তরে থাকে। 1.3 মিলিয়ন বা 1.7 মিলিয়ন মতান্তরে থাকে, কিন্তু 1.3 মিলিয়ন এটা যেহেতু আমাদের আলিম স্যারের বইতে আছে, সেজন্য তোমরা এটাকে ফলো করবা। তো ভাইয়ার ক্লাস করলে তোমাদের আর কোনো বই পড়া লাগবে না, তোমরা অনেক অ্যাডভান্স ইনশাল্লাহ জানতে পারবা। তো চলো আমরা আস্তে আস্তে ক্লাসে ঢুকে পড়ি। যে কোনো ক্লাস করার আগে তোমাদের মেন যে পয়েন্টগুলো মনে রাখবা, সেটা হলো যে ক্লাসের নামটা, মানে টপিকটা কি, যদি তুমি সেটা বুঝতে পারো তাহলে দেখবা যে তোমার পড়াশোনাটা অনেক সুন্দর হবে। তো আজকে আমরা মেন আলোচনা থাকবে আমাদের অ্যানিমাল ডাইভার্সিটি নিয়ে। ওকে? আমরা ক্লাসিফিকেশন নিয়ে আজ আর পড়বো না, ক্লাসিফিকেশন নিয়ে আমরা নেক্সট অন্য কোনো ক্লাসে তোমাদের আমি ক্লাসিফিকেশন নিয়ে পড়াবো। তাহলে আজকে আমরা অ্যানিমাল ডাইভার্সিটি। তো আমরা অ্যানিমাল মানে কি? অ্যানিমাল মানে আমরা জানি প্রাণী, তাই তো? অ্যানিমাল একটা মুভি বের হয়েছিল, মনে করো না সেই মুভি। অ্যানিমাল মানে হলো ধরো প্রাণী। তা প্রাণী কারা? তোমার এটা জানতে হবে। ধরো যাদের এই যে জীবন আছে, আমরা হচ্ছে প্রাণী, তাই তো? যারা এদের প্রাণী। আর প্রাণী আর উদ্ভিদের ভিতরে পার্থক্য কী? তো প্রাণী যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, বেঁচে থাকার জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল হয়, তারা প্রাণী। ওকে? তো মোটামুটি প্রাণী আমরা সবাই চিনি। তো ডাইভার্সিটি মানে কি? এই যে বৈচিত্র্যতা। এই যে পৃথিবীতে কত রকম প্রাণী আছে, এই যে মানুষ আছে, তারপরে ধরো যে মাছ আছে, তাই তো? তারপরে আর কি আঁকবো? আমি তো কিছু সেরকম আঁকা টাকা পারি না। তো ধরো যে প্রাণী আছে, মাছ আছে, তারপরে মনে করো যে এই যে ছোট ছোট যেই অণুজীব আছে। ওকে? তো এই অনেক ধরনের গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে। তো এই যে নানান ধরনের যেই যেই প্রাণী আছে, এইগুলোই ধরো যে ডাইভার্সিটি মানে বৈচিত্র্যটা। তো আমরা মোটামুটি নামের অর্থটা বুঝলাম। ক্লাসিফিকেশন নিয়ে আমি আর একদিন আলোচনা করব, কারণ ক্লাসিফিকেশনে আমাদের বইতে দারুণ একটা ভুল আছে। ভুলটা কি আমি বলি। বইতে দেখো বাংলায় লেখা আছে অ্যানিমাল ডাইভার্সিটি প্রাণী বৈচিত্র্যটা, ক্লাসিফিকেশন মানে দেশে কি শ্রেণী বিন্যাস, তাই না? তো ক্লাসিফিকেশন মানে তো শ্রেণী বিন্যাস না, ক্লাসিফিকেশন মানে শ্রেণী বিভাগ, আর শ্রেণী বিন্যাস হলো ট্যাক্সোনমি। তোমরা হয়তো অনেকেই জানো ট্যাক্সোনমি। ওকে? তো এইটা নিয়ে তোমাদের আমি অন্য আরেকদিন আলোচনা করব, আজকে এইটা সম্পর্কে আমি বেশি আলোচনা করব না। তো চলো আজকে আমরা অ্যানিমাল ডাইভার্সিটি নিয়ে মূলত আমাদের পড়াশোনা শুরু করি। তো অ্যানিমাল ডাইভার্সিটির নামকরণ, আমরা যে কোনো একটা জিনিস করতে গেলে প্রথমে একটা নাম জানলাম, তো এটার নামকরণ, এটা কীভাবে আসলো, কে নামকরণ করলো, আমরা এইসব জিনিস একটু পড়াশোনা করি। তো প্রথম এটা নিয়ে 1968 সাল, বুঝছো? 1968 সালে বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটাকে কি বলা হতো? বায়োলজিক্যাল ডাইভার্সিটি বলা হতো। কি বলা হতো? বায়োলজিক্যাল ডাইভার্সিটি। তো বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই নামটা মূলত 1968 সালে এই নামটা প্রথম দেন রেমন্ড। কে দেন? তোমরা আমার সাথে বলবা, রেমন্ড এফ ডাসম্যান। ওকে? রেমন্ড এফ
ড্যাশম্যান সর্বপ্রথম এই যে 1968 সালে বায়োলজিক্যাল ডাইভার্সিটি নামটা তিনি প্রথম উল্লেখ করেন, বুঝছো। তারপরে 1968, তো তখন তো মানুষের প্রথম দিকে যে কোনো একটা জিনিস করলে সেই জিনিসটা তো গুরুত্ব থাকে না। তো 1968 সালের পরে তারপর বেশ কিছু বছর পরে 1980 সালে আবার সে বায়োলজিক্যাল ডাইভার্সিটি নিয়ে আবার আলোচনা করেন কে? থমাস লাভজয়। ওকে, কে আলোচনা করেন? এই যে থমাস লাভজয়ের এই জিনিসটা, এটা মনে করো তোমাদের মাজেদা ম্যামের বইতে আছে। ওকে, তো এই জন্য তোমাদের এগুলো তোমাদের অনেক এক্সট্রা আমি ইনফরমেশন একদম বেসিক থেকে যেহেতু শুরু করছি, তো ক্লাসটা অনেক দিন যাবে। আমি ছোট ছোট টপিক করে তোমাদের ক্লাস নিব, তো তোমরা ভালো করে তোমরা পড়তে থাকো। ভাইয়ার ক্লাস করলে ইনশাল্লাহ তোমাদের আর দুনিয়ায় যত 20 রাইটারের বই থেকে পড়া লাগবে না। 20 রাইটারের বই তোমার ভাইয়া পড়বে, তোমরা পড়বা শুধু ভাইয়ের নোট পড়বা। আর যে কোনো একটা বই, হয় আলিম স্যারের বই বা আজমল স্যারের বই, যে কোনো একটা বই। যে 10টা ভালো বই পড়ার থেকে একটা ভালো বই 10 বার পড়া অনেক অনেক গুণ ভালো। এই জন্য তোমরা এইভাবে পড়াশোনা করবা। ওকে, তোমাদের বাকি 20টা রাইটারে পড়া লাগুক না 100টা রাইটারে পড়া লাগুক, সেটা হামিম ভাইয়া দেখবে, সেটা তোমাদের দেখার বিষয় না। তো 1980 সালে আবার বায়োলজিক্যাল ডাইভার্সিটি আবার নতুন করে আলোচনা হয়। এটা কে করে? থমাস লাভজয়। ওকে, তো তো গেল। তো এইবার বায়োলজিক্যাল ডাইভার্সিটি থেকে এবার বায়োডাইভার্সিটি। ওকে, বায়োডাইভার্সিটি কি? বায়োডাইভার্সিটিতে কনভার্ট হচ্ছে। তো বায়োডাইভার্সিটিতে 1985 সালে এরপর 5 বছর পরে এই বায়োডাইভার্সিটি থেকে কী হলো, মানে বায়োলজিক্যাল ডাইভার্সিটি থেকে বায়োডাইভার্সিটি, মানে একটু শর্টকাট ফর্ম আমরা করি না, বায়োডাইভার্সিটি। এই কথাটা কে বলেছেন, এটা নিয়ে আলোচনা কে করেন? ওয়াল্টার জে রোজেন। ওকে, ওয়াল্টার জে রোজেন। তো এই ওয়াল্টার জে রোজেন, যিনি 1985 সালে বায়োডাইভার্সিটি আলোচনা করেন, ওয়াল্টার জে রোজেন। তো এই ওয়াল্টার জে রোজেন এইটা কোথায় দেওয়া আছে? এই ওয়াল্টার জে রোজেন এটা মনে করো তোমাদের আলিম স্যারের বইতেও দেওয়া আছে হয়তোবা। তো তাহলে এই দেখো, তোমার মাজেদা ম্যামের বইয়ে পড়া হয়ে গেল, এটা আলিম স্যারের বইতে কিন্তু এইটা নাই। তো তোমার এই যে তোমার জন্য আমি সহজ করতেছি। ওকে, তো 1985 সালে যখন বায়োডাইভার্সিটিটা ওয়াল্টার জে রোজেন এটা নিয়ে ব্যাপক আলোচনা করেন। তারপরে এইখানে যেমন মনে করো প্রথম আলোচনা একটা হাইপ তুলে, তারপরে আবার 1980 সালে থমাস লাভজয় করলো। তো এইখানে যখন 1985 সালে বায়োডাইভার্সিটিটা ওয়াল্টার জে রোজেন আলোচনা করলো, তারপরে 1988 সালে আবার বায়োডাইভার্সিটি শব্দটা নিয়ে ব্যাপক আলোচনা করেন। এনার নাম হলো এডওয়ার্ড ওসবর্ন উইলসন। ওকে, এডওয়ার্ড অসবর্ন উইলসন। তো এই এডওয়ার্ড উইলসনকে কি বলা হয় জানো? ফাদার অফ বায়োডাইভার্সিটি। তো এনাকে কি বলা হয়? ফাদার অফ বায়োডাইভার্সিটি। ওকে, তো এই যে নাম, ধরো যে এইটা তোমার এই যে ভাইয়ের লেকচারটা, এটা আমি অনেক আগে তোমাদের আমি এখানে মানে এসএসসি 23 ব্যাচকে আমি ক্লাস নিয়েছিলাম। তো এই যে জিনিসগুলো এইগুলো এখন দেখতেছি স্যারেরা অ্যাড করতেছে। এই যে জিনিসটা, এটা আগে কখনো কোনো বইতেই ছিল না, কিন্তু ভাইয়ার লেকচার সিটটা এটা অনেক আগে থেকে, আমি 2023 সাল, মানে এখান থেকে কত 2-3 বছর আগে আমি তোমাদের যখন ক্লাস নিতাম তখন আমি এইটা ছিল আমার নোটে। কিন্তু এখন দেখলাম যে রিসেন্টলি গাজী আজমল স্যারের নিউ বইতে এই জিনিসটা অ্যাড করছে। তো এই যে, তো আমরা মোটামুটি নামকরণ শিখলাম, আমরা অ্যানিমাল ডাইভার্সিটি কী জিনিস এটা বুঝলাম, আমরা অ্যানিমাল ডাইভার্সিটির নামকরণটা বুঝলাম। তো চলো আমরা এবার নেক্সট পেজ আমরা যাই। নেক্সটে কি তাহলে? এই যে অ্যানিমাল ডাইভার্সিটি, তো অ্যানিমাল ডাইভার্সিটি বা যে জীব বৈচিত্র্যতা, এটা কাকে বলে, তাই না? এবার জানবো তাহলে এটা কি। আমরা এটা প্রথম জানলাম যে অ্যানিমাল ডাইভার্সিটি মানে কি? অ্যানিমাল প্রাণী, ডাইভার্সিটি বৈচিত্র্যটা, এই যে প্রাণীর বৈচিত্র্যটা, আমি মানুষ দেখতে একরকম, তারপরে বাঘ দেখতে একরকম, গরু দেখতে একরকম, আবার তাদের ভিতরেও ভিন্নতা আছে। মানুষ, তুমি যেমন অনেক পরিষ্কার মানুষ, সাদা মানুষ, আমি কালো মানুষ, তো এরকম আমাদের ভিতরেও চেঞ্জ আছে। তো এই জিনিসগুলো আমরা মূলত আলোচনা করব। তারপর নামকরণ পড়লাম, নামকরণ জানলাম। তো এইবার আমরা পড়বো যে কাকে বলে। ওকে, তো কাকে বলে? তো
তোমরা তো সবাইটা জানো যে আমাদের আজমল স্যারের বইতে বা যে কোনো বইতে লেখা আছে খুব সুন্দর করে যে পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তু সংস্থানগত ভিন্নতা দেখা যায় সেটাই হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। তাহলে কি বলছে? জলচর মানে কি? যারা জলে বাস করে। কারা? জলচর। জলচর মানে কি? যারা জলে বাস করে। স্থলচর যারা স্থলে বাস করে। ওকে, আর খেচর মানে কি? যারা আকাশে ওড়ে। ওকে, খেচর যারা আকাশে ওড়ে। তাহলে এই যে মানে সকল যে প্রাণী যারা জলে বাস করে, যেমন মাছ, স্থলচর যেমন মানুষ, বাঘ, ভাল্লুক, খেচর প্রাণী যারা এই যে পাখি, এইগুলোর ভিতরে জিনগত কি পার্থক্য? জিনগত পার্থক্য। এই যে আমি যেমন বললাম যে আমি কালো, তুমি পরিষ্কার, তো এটা হলো জিনগত পার্থক্য। প্রজাতিগত পার্থক্য, প্রজাতির ভিতর পার্থক্য থাকে। আর কি বলছে? বাস্তু সংস্থানগত পার্থক্য। ওকে, বাস্তু সংস্থানগত যে পার্থক্য থাকে। তাহলে এই যে পার্থক্য, তাহলে আমরা কি জানলাম? তাকে কি বলে? তাকে প্রাণী বৈচিত্র্য বলে। তাহলে আমরা এর থেকে কি জানলাম? যে প্রাণী বৈচিত্র্য কয় প্রকার? 3 প্রকার। জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। ওকে, তাহলে কি? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। তাহলে এই 3 প্রকার। তো এই যে 3 প্রকারকে আমরা অনেক সময় ভুলে যাই, এটা আমরা মনে রাখতে পারি না। এই জন্য আমরা এটাকে মনে রাখবো এইভাবে, বাপজি দিয়ে। ওকে, কী দিয়ে মনে রাখবা? বাপজি। বাপজি, বাপজি। বতে বাস্তু সংস্থানগত বৈচিত্র্য, পথে প্রজাতিগত বৈচিত্র্য, জিতে জিনতন্ত্র বৈচিত্র্য। ওকে, তাহলে বাপজি দিয়ে তোমরা এই জিনিসটাকে মনে রাখবা। এইটা কিন্তু পরীক্ষায় আসে, মানে এখান থেকে টপিক এইটাই দেয় যে প্রজাতির বৈচিত্র্য মানে কোনটি কত প্রকার বা কোনটি নয়, এই ধরনের। তাহলে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তু সংস্থানগত বৈচিত্র্য, তারা কী দিয়ে মনে রাখবা? বাপজি দিয়ে। তাহলে যে জিনগত বৈচিত্র্য, এটা হলো অন্তঃপ্রজাতিক। কি বলে অন্তঃপ্রজাতিক মানে কি? এটা হলো নিজেদের ভিতরে, মানে ভিতরে, কারণ জিন তো ভিতরে হয়, তাই না? তাহলে এটা কি? এটা অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, মানে নিজেদের ভিতরে যে জেনেটিক্যাল পার্থক্য থাকে। একজনের চোখ কালো, একজনের চোখ একটু ঘোলাটে, একজনের চোখ নীল কালার, একজনের চুল লম্বা, একজনের চুল খাটো, এই ধরনের, বুঝছো? অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আর প্রজাতিগত বৈচিত্র্য হলো আন্তঃপ্রজাতিক। ওকে, এটা হলো আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। এবং এইটা হলো জীববৈচিত্র্যের মৌলিক ধাপ। জীববৈচিত্র্যের মৌলিক ধাপে প্রজাতির বৈচিত্র্য। ওকে, তাহলে এই যে তোমরা জানলা। আর এটাকে বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। বাস্তু সংস্থানগত বৈচিত্র্য আবার 3 প্রকার। একটা আলফা, বেটা, আর একটা কি? গামা। ওকে, এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। তো এই যে আমরা যে বৈচিত্র্য পড়লাম, তো সবসময় দেখবা, এটা আমি বিস্তারিত আর তোমাদের আলোচনা করতেছি না, একটু সংক্ষেপে আলোচনা করতেছি। আমি যে জিনগত বৈচিত্র্য নেই মনে করে 3 ঘন্টা লেকচার দেওয়া যায়, বুঝছো? তাও তোমাদের কিন্তু আগে তোমাদের প্রথম দিকে যদি ভাই অনেক বেশি কঠিন করে, তোমরা ভয় পেয়ে যাবা। এই জন্য তোমাদের জন্য একটু করে ছোট করে আসলে ক্লাস নিচ্ছি। তাহলে আমরা জানলাম প্রাণী বৈচিত্র্য 3 প্রকার: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতন্ত্র বৈচিত্র্য, বাস্তু সংস্থানগত বৈচিত্র্য। এটা বাপচিতে তোমরা মনে রাখবা। তাহলে এইবারে যে জীব, এই যে জিনগত বৈচিত্র্য মানে কি? প্রাণীদের যে বিভিন্নতা, যে কোথায় বেশি পাওয়া যায়। তাহলে এই যেখানে জীববৈচিত্র্য সব থেকে বেশি পাওয়া যায়, সেই জায়গাগুলোকে কি বলে জানো? সেই জায়গাগুলো বলে হট স্পট বলে। ওকে, কি বলে? হটস্পট বলে। হটস্পট মানে কি? মানে হট মানে কি? যেগুলো গরম, মানে হটস্পট মানে স্পট মানে এমন জায়গা যেখানে বেশি মানে হাইপ, বুঝছো? তাহলে হটস্পটটা কি? যেখানে প্রাণী বৈচিত্র্য বেশি পাওয়া যায়, সেটাকে কি বলে? জীববৈচিত্র্যের হটস্পট বলে। ওকে, তো এই হটস্পট, এইটা কে আসলে এই জিনিসটা বের করলো বা এরকম আমাদের থাকে? তো এটা হলো 1990 সালে তোমরা বিজ্ঞানীকে, ভদ্রমশাইকে সবাই চেনো, নরম্যান মায়ার। ওকে, এই মায়ার, তারপরে মনে করো সিমসন, এরা মনে করো যে এগুলো নিয়ে যে এত ভুংচুং করছে, তুমি পড়তে যেয়ে বড় হয়ে পড়তে যেয়ে বুঝবা। তো নরম্যান মায়ার ইনি 1990 সালে এই যে হটস্পট, এই জিনিসটাকে কী করে আবিষ্কার করেন বা এই জিনিসটাকে বলেন। তো পৃথিবীতে মোট আছে 25টি। ওকে, পৃথিবীতে কতটি? 25টি হটস্পট আছে। ওকে, হটস্পট কয়টি আছে? পৃথিবীতে মোট 25টি আছে। এখন তোমাদের মেন প্রশ্নটা হতে পারে, ভাইয়া তাহলে যে বাংলাদেশ, এইটা কোন হটস্পটের আওতায় পড়ছে? বাংলাদেশ হলো ইন্দো বার্মা হটস্পটের আওতায় পড়ছে। এখন তোমার প্রশ্ন হবে, ভাই ইন্দো মানে কি ইন্দোনেশিয়া? না ভাইয়া, ইন্দো মানে হলো ইন্ডিয়া। ওকে, তো আমাদের এই যে মনে করে বাংলাদেশের ম্যাপ, মনে করো বাংলাদেশের ম্যাপ। ওকে, তো এই বাংলাদেশের ম্যাপের এই পাশে ধরো যে কি মায়ানমার,
আর এই চারিপাশে কি ইন্ডিয়া না, এই জন্য আমাদের হটস্পটটাকে আমরা ইন্দো বার্মা। ওকে, তাহলে আমরা কোথায় আছি? ইন্দো বার্মা হটস্পটের ভিতরে আছি। তাহলে এই গেল। এইবার আমি যেরকম বলছিলাম নরমান মায়ার এবং সিমসন এরাই মনে করো যে এই যে আমি তোমাদের তখন বলছিলাম না যে আজমল স্যারের বইতে আমি অনেক আগে থেকে পড়াইতাম, তো ভাইয়াদের বইতে মনে করো যে স্যারের বইতে অনেক কিছু আপডেট করে না, এই জন্য ধরো যে ভাইয়ারা বলি এটা মনে করো এই যে আমি যেমন বলছি ক্লাসিফিকেশন মানে হলো শ্রেণী বিভাগ, শ্রেণী বিন্যাস না, শ্রেণী বিন্যাস হলো ট্যাক্সোনমি। তো এই জিনিসটা আগে ক্লাসিফিকেশন, ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স এগুলো সব একসাথেই শ্রেণীবিন্যাস বলা হতো, কিন্তু আস্তে আস্তে মনে করো যে এই জিনিসগুলা যখন সিমসন সবগুলোকে পৃথক করে, সিমসন এবং মায়ার, বুঝছো? তো এই জন্য এটাকে এখন আস্তে আস্তে অনেক ভাস্ট হয়ে গেছে, তো এই আলোচনাগুলো তো তোমাদের দরকার নাই, এর জন্য তোমাদের আমি বাড়াবো না আলোচনা। তো এই যে জিনিসটা তোমাদের আছে, তো এই সিমসন আর একটা জিনিস করছে যে এখন তুমি বুঝবা কীভাবে যে কোথায় জীববৈচিত্র্য অনেক বেশি বা কোথায় জীববৈচিত্র্য কম, এগুলো তো বোঝার কোনো সিস্টেম তোমাদের কাছে নাই। তো সেজন্য এটাকে একটা সিস্টেম আছে যেটাকে বলে প্রাণী বৈচিত্র্য যে মান থাকে, বুঝছো, মানে সিমসন ডাইভার্সিটি ইন্ডেক্স। তা আমরা সিমসন ডাইভার্সিটি ইন্ডেক্সটা দেখি যে কোন অঞ্চলে মনে করো যে জীববৈচিত্র্য বেশি, কোন অঞ্চলে কম, এটা জানার জন্য তোমরা সিমসন ডাইভার্সিটি ইন্ডেক্সটা তোমরা দেখতে পারো, মানে এইভাবে এটাতে বের করতে হবে। ডি হলো কি যে প্রাণী বৈচিত্র্যের মান হলো ডি দ্বারা বোঝায়, তারপরে মনে করো যে এপসাইলন, তারপরে প্লেস করে। তো এই এন হলো যে নির্দিষ্ট প্রজাতি, তুমি যেই প্রজাতিটা বের করতে চাও এটা নির্দিষ্ট প্রজাতি। ওকে, নির্দিষ্ট প্রজাতিটা হলো এটা, আর এটা হলো তোমাদের সকল প্রজাতির প্রাণী, এটা হলো সকল প্রজাতির প্রাণী। সকল প্রজাতির প্রাণী এটা নির্দিষ্ট প্রজাতির প্রাণী দিয়ে এই যে এটা হোল স্কোয়ার করলে এই সূত্রটা দিলেই তোমার চলে আসবে সিমসন ডাইভার্সিটি ইন্ডেক্স। ওকে, তাহলে তোমাদের ক্লাস তো দেখতেছি 16 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে বাকিটুকু আমি অন্য পরবর্তী আরেকটা ক্লাসে তোমাদের পৌঁছাবো।